বিজয়পুর নামের একটা গ্রামে ফয়সাল ও ফারিয়া নামের এক দম্পতি বাস করত। ফয়সাল ও ফারিয়া একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। ফয়সালের বাবা মা অনেক ধনী ছিল, তারা ফারিয়াকে মেনে নিতে পারেনি। ফয়সালের বাবা চাইতেন ফয়সাল তার বন্ধুর মেয়েকে বিয়ে করুক, কিন্তু ফয়সাল ফারিয়াকে পছন্দ করে। ফয়সাল ও ফারিয়া একই কলেজে পড়াশোনা করত, তখন থেকেই ওরা একে অপরকে পছন্দ করত। আর এভাবেই তাদের মধ্যে ভালোবাসার জন্ম নেয়। ফয়সাল ফারিয়াকে ভালোবেসে বিয়ে করে, আর এর জন্য ফয়সালের বাবা মা ওর উপর অনেক রেগে যায়। ওরা ফারিয়াকে তো মেনে নেয়নি, একই সঙ্গে ফয়সালকেও বাড়ি থেকে বের করে দেয়। এরপর ফয়সাল ও ফারিয়া গ্রামে চলে আসে, আর সেখানেই একটা বাসা ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করে। কয়েক বছর পর ওদের কোল আলো করে দুইটা সন্তানের জন্ম হয়। ওরা ওদের দুই সন্তানের নাম রাখে দিয়া ও রাজু। ওদের দিন ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন ফয়সাল যখন কারখানায় কাজ করছিল তখনই সেখানে একটা বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে ফয়সালের মৃত্যু ঘটে। এরপর ফারিয়া একদম একা হয়ে যায়। এখন এই দুই সন্তানকে কিভাবে মানুষ করবে সেই চিন্তায় পড়ে যায়, কারণ ফারিয়া কোনো চাকরি করত না, আর ফয়সালের তেমন জমানো কোনো টাকা পয়সাও ছিল না। তাই ফারিয়া সিদ্ধান্ত নেয় ও ওর শ্বশুর বাড়িতে যাবে আর শ্বশুর শাশুড়ির কাছে সাহায্য চাইবে, হাজার হোক। রাজু ও দিয়া তো তাদেরই নাতি নাতনি, তারা তাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারলেও তাদের বংশধরকে তো ফিরিয়ে দিতে পারবে না। এই আশা নিয়েই ফারিয়া তার দুই ছেলে মেয়েকে নিয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়, আর শ্বশুর শাশুড়িকে ডাকতে থাকে, মা, বেরিয়ে আসুন, আমি এসেছি। আপনার ছেলের বউ। যদিও আপনি আমাকে ছেলের বউ হিসেবে মেনে নেননি, কিন্তু তবুও আপনার ছেলেকে তো আমি বিয়ে করেছি। আর আপনার ছেলের দুইটা সন্তান হয়েছে। ওদের নাম দিয়া ও রাজু। ওরা আপনাদেরই নাতি নাতনি, আপনাদের বংশধর। ওদেরকে ফিরিয়ে দেবেন না। আপনাদের ছেলে যে মারা গেছে, ফয়সাল আর পৃথিবীতে নেই। দয়া করে ফয়সালকে ক্ষমা করে দিন। আমাকে বিয়ে করেও মানছি ভুল করেছে, কিন্তু ওর সন্তানরা তো ভুল করেনি। ওদেরকে থাকার জায়গা দিন। ওদের বাবার মৃত্যুর পর যে ওদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনার নাতি নাতনিকে নিয়ে এসেছি। তোমার সাহস তো কম না। আমার কোনো ছেলে নেই, আর কোনো নাতি নাতনিরও প্রয়োজন নেই। যে ছেলে আমাদের অবাধ্য হতে পারে আর আমাদেরকে ছেড়ে কিনা অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারে, সেই ছেলে অনেক বছর আগেই আমাদের কাছে মৃত। তাই এখানে আর দ্বিতীয়বার আসবে না। আমাদের সহায় সম্পদ যা ছিল তা এতিমখানায় দান করে দিয়েছি। আমার কোনো ছেলে সন্তান নেই, না ছেলের বউ আছে, না নাতি নাতনি। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, তোমার মুখটাও দেখতে চাই না। আমাদের ছেলে তো সেদিনই মারা গিয়েছিল, যেদিন তোমার মতো একটা অপয়া অলক্ষীকে বিয়ে করেছিল। যদি মা বাবার কথা শুনতো তাহলে আজও আমাদের ছেলে বেঁচে থাকতো। বাবা মায়ের অবাধ্য হলে এই পরিণতি তো হবেই। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি। তোমার মুখ দেখাও আমাদের জন্য পাপ। তখন ফারিয়ার মেয়ে দিয়া বলল, আম্মু চলো আমরা এখান থেকে চলে যাই। দাদু তো আমাদের মুখও দেখতে চায় না, আর যেখানে আমাদের এতটুকু জায়গা নেই, আমাদের বাবার প্রতিও এতটুকু জায়গা নেই, সেখানে আমরা থেকেই বা কি করব। চলো আমরা গ্রামে ফিরে যাই। হ্যাঁ, গ্রামেও আমাদের থাকার জায়গা নেই। আমাদের যে বাসাটা ভাড়া নিয়েছিলাম সেটার তো আর ভাড়া আমরা দিতে পারবো না। কিন্তু মা, তোমার মনে আছে বাবা যে একটা জমি কিনেছিলেন? আমরা না হয় সেখানে গিয়েই একটা বাসা বানিয়ে থাকতে শুরু করব। কি বলো মা? তোদের বাবার একটা জমি তো ছিল, কিন্তু সে সেখানে অনেক চাষাবাদ করার চেষ্টা করেছে। ওই জমিতে কোনো চাষাবাদ করা যায় না। ওখানে গিয়ে আমরা কিভাবে থাকবো? মা, চাষাবাদ করা যায় না তাতে কি হয়েছে? সেখানে তো আমরা বাড়ি বানিয়ে থাকতেই পারবো। দরকার হয় আমরা গ্রামের মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, আর সেখানে কাজকর্ম করে
আমরা আমাদের জীবন চালাবো। এভাবে অসম্মানিত হয়ে থাকার চেয়ে অন্যের বাড়িতে কাজ করে 2 পয়সা আয় করা ভালো। চলো মা, আমরা ওই জমিতেই ফিরে যাই। তারপর ফারিয়া তার 2 ছেলে মেয়েকে নিয়ে তার স্বামীর কিনে রাখা সেই জমিটাতে যায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। পুরো জমিটাতে সোনালী রঙের ধান হয়ে আছে। এসব কি দেখছি? এখানে এত সুন্দর ধান কি করে হয়ে আছে? এখানে তো কোনো ধান, পাট, গম কিছুই হতো না। এই জমিটাতে এত সুন্দর ধান কি করে হয়েছে? আমি স্বপ্ন দেখছি না তো? এই ধানগুলো এমন সোনার মতো চকচক করছে কেন? তখনই সেই ধান গাছগুলোর ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করে। তুমি যা দেখছো তা একদমই ঠিক দেখছো। এগুলো সোনার ধান। আর এই ধানগুলো এতদিন পর এখানে হয়েছে কারণ এটা একটা সাধারণ জমি নয়, এটা একটা জাদুর জমি। তোমার স্বামী এই জমিটাকে কিনে অনেক ভালো করেছে। এখানে একবার একটা পরী এসে পড়ে গিয়েছিল, আর তার সেখানে পড়ে যাওয়ার কারণে এই জমিটা জাদুর হয়ে যায়। এত বছর জমিটা এভাবেই পড়েছিল, কারণ জাদুর কারণে জমিটা তার কাজ ঠিকমতো করতে পারছিল না। কিছুদিন আগে একটা পাখি এসে এই ধানের বীজগুলো ফেলে গেছে, আর সঙ্গে সঙ্গে এই ধানের বীজগুলো ধান গাছে পরিণত হয়ে গেছে। এই ধানগুলো দিয়ে তোমরা যা ইচ্ছা তা কিনে নিতে পারবে, কারণ এগুলো সোনার। শোনো আমার কথা, তোমাদের একটা থাকার বাড়ি চাই, তাই তো? আর তোমাদের যেহেতু থাকার বাড়ি দরকার, এই সোনার ধানের গাছগুলো দিয়েই একটা বাড়ি বানিয়ে নাও। আর এই সোনার ধানগুলো বিক্রি করে তোমাদের যা দরকার তা নিয়ে নাও। এরপর থেকে তোমরা এই জমিতে যাই লাগাবে তাই সোনার হয়ে যাবে। এসব শুনে ফারিয়া যেন অবাক হয়ে গেল। আর তারপর ওরা তাই করলো। সেই ধানগুলোকে আলাদা করে রাখলো বিক্রি করার জন্য, আর ধান গাছগুলো দিয়ে নিজেদের থাকার একটা ঘর বানিয়ে নিল। আমাদের ভাগ্য যে এভাবে খুলে যাবে সেটা তো কখনো কল্পনাও করতে পারিনি। এত সুন্দর থাকার জন্য ঘর বানিয়ে ফেলতে পারবো, আর তার সাথে কিনা এতগুলো সোনার ধান পেয়ে যাব। সত্যি, রাখে আল্লাহ মারেকে, আমাদের কপালটা নিশ্চয়ই ভালো ছিল। তাই তো এভাবে সবকিছু হারিয়েও আমরা অনেক কিছু পেয়ে গেলাম। শুধু যদি তোদের বাবা বেঁচে থাকতো তাহলে আর কোনো দুঃখ থাকতো না। এরপর ওদের জীবনে আর কোনো দুঃখ রইল না। ওরা সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে যেও। তোমাদের নাম দিয়ে পরবর্তী গল্প বানানো হবে। কুসুমপুর নামের এক গ্রামে উষসী আর রাতুল নামের এক দম্পতি বাস করত। উষসী আর রাতুলের কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। ওরা মেয়েটার নাম রাখলো ফুলি। ফুলি দেখতে অনেক সুন্দর ছিল। আর এভাবেই কয়েক বছর কেটে গেল। উষসী এরপর আবারও গর্ভবতী হলো। উষসীর স্বামী এবারও অনেক বেশি উৎসাহী ছিল যে এবারও হয়তো তাদের কোল আলো করে ফুটফুটে কোনো কন্যা সন্তান কিংবা রাজপুত্রের মতো কোনো ছেলে সন্তানের জন্ম নেবে। কিন্তু আকাশে থাকা রানী পরীর অন্য একটা পরিকল্পনা ছিল। রানী পরী অন্য পরীদের ডেকে বলেন, শোনো তোমরা, আমি অনেকদিন ধরে এই পরিবারটাকে দেখছি। ওরা অনেক হাসি খুশি থাকে, মানুষের সঙ্গেও ভালো আচরণ করে। কিন্তু এবার একটা পরীক্ষা করার পালা। আমি দেখতে চাই ওরা কি আসলেই ভালো মানুষ কিনা, নাকি ওপরে উপরে মানুষের সঙ্গে ভালো আচরণ করে। তাই এবার ওদের যে সন্তানটা হবে সেটা যেন কুচকুচে কালো হয় দেখতে। ওরা ওদের সন্তানকে কালো হওয়া সত্ত্বেও ভালোবাসে নাকি অবহেলা করে সেটাই হচ্ছে ওদের পরীক্ষা। যেই ভাবা সেই কাজ। পরীদের আশীর্বাদে উষসীর কোল আলো করে কোনো ফুটফুটে কন্যা সন্তান কিংবা অনেক সুন্দর রাজপুত্রের মতো ছেলে সন্তান নয়, হলো একটা কুচকুচে কালো মেয়ে, যেটা দেখে উষসীর স্বামী ভীষণ রেগে গেল। এসব কি হয়েছে? তোমার কোল আলো করে এমন একটা কালো বিচ্ছিরি দেখতে মেয়ে কি করে জন্ম নিল? এই মেয়ে কার? এ তো আমার মেয়ে কিছুতেই হতে পারে না। আমার মেয়ের তো অনেক ফুটফুটে সুন্দর হওয়ার কথা, আমার বড় মেয়ে ফুলির মতো। না না, এই মেয়ে আমার কিছুতেই হতে পারে না। এই মেয়েকে তুমি ফেলে দিয়ে এসো।
তুমি এসব কি বলছো? ও আমাদের সন্তান। গায়ের রং কালো কিংবা ফর্সা হোক, এতে তো কোনো যায় আসে না। ও আমাদের সন্তান, এটাই ওর পরিচয়। আমি ওকে কোনোভাবেই কোথাও ফেলে আসবো না। ওকে আমি নিজের সন্তান, আমার আমার বুকের ধন। আমি ওকে কোথাও কেন ফেলবো? তুমি এসব বলো না। আমি ওর গায়ের কালো রং নিয়ে একটুও চিন্তিত নই। আমি ওর মা। আমি ওর নাম রাখলাম সুন্দরী। হাহ, তুমি পারো বটে, এমন কালো কুৎসিত মেয়ের নাম রাখছো সুন্দরী। তুমি আমার সামনে ওকে কখনোই আনবে না। আমি আমার বড় মেয়েকে নিয়েই অনেক ভালো থাকবো। এভাবেই দিন যাচ্ছিল। সুন্দরী ওর মায়ের আদরেই বড় হচ্ছিল, কিন্তু সুন্দরীকে ওর বড় বোন ফুলি কিংবা বাবা কখনোই কোনো আদর করতো না, এমনকি কাছেও ডাকতো না। ওর সামনে দিয়ে হেঁটে গেলেও ওর দিকে ফিরেও তাকাতো না। সুন্দরীর এই সব কিছু অনেক খারাপ লাগতো, কিন্তু ওর মা ওকে সব সময় বোঝাতো যে একদিন ওর বাবা কিংবা বোন ওর মনের সৌন্দর্য ঠিক বুঝতে পারবে। এভাবেই দিন যাচ্ছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। একদিন সুন্দরী যখন বাড়ি ফিরছিল স্কুল থেকে, তখনও দেখতে পায় একটা ময়ূর অনেক বেশি আহত হয়ে পড়ে আছে। সুন্দরীর ভারী মায়া হলো। ও ময়ূরটাকে বাড়িতে নিয়ে এলো আর বেশ কিছুদিন ধরে ময়ূরটার সেবা যত্ন করে ময়ূরটাকে একদম সুস্থ করে তুললো। তখনই সেই ময়ূরটা কথা বলতে শুরু করলো। সুন্দরী, তুমি আমার অনেক সেবা যত্ন করেছো। তোমার সেবা যত্নে আমি একদম সুস্থ হয়ে গেছি। তাই তো আমি তোমাকে পুরস্কার দিতে চাই। তুমি তো অনেক সুন্দর মনের। তোমার চেহারাও সুন্দর হওয়া উচিত। এই নাও, এটা জাদুর মেকআপ। এটা মুখে লাগালে তুমি একদম সুন্দর হয়ে যাবে। তবে শর্ত একটাই, পূর্ণিমার রাত ছাড়া তুমি যদি ঘর থেকে বের হও কোনো অমাবস্যার রাতে, তাহলে তোমার গায়ের রং আবারও কালো হয়ে যাবে। এই বলে ময়ূর সেখান থেকে চলে গেল। তারপর সুন্দরী সেই মেকআপ লাগাতে অনেক বেশি সুন্দর হয়ে গেল। আর এই সব কিছু যখন ফুলি দেখলো, তখন ফুলিও বলল, আমাকেও একটু মেকআপ দে, তোর এই জাদুর মেকআপ আমিও লাগাই, তাহলে আমিও আরো সুন্দর হয়ে যাব। ফুলি তখন সুন্দরীর মেকআপটা মুখে লাগালো আর ফুলি আরো সুন্দর হয়ে গেল। কিন্তু তখনই হঠাৎ করে ফুলি আর সুন্দরীর বাবার হার্ট অ্যাটাক হলো। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল। না না বাবা, আমি বাবাকে হাসপাতালে নিয়ে গেলে আমি কালো হয়ে যাব। আমি তো মেকআপ লাগিয়েছি, আমি যেতে পারবো না। ফুলি এই বলে সেখান থেকে চলে গেল। কিন্তু সুন্দরী দ্রুত বেরিয়ে এলো আর ওর বাবাকে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে গেল। যেহেতু অমাবস্যার রাত ছিল, সুন্দরীর গায়ের রং আবারও কুচকুচে কালো হয়ে গেল। সুন্দরীর বাবা মা যখন এটা দেখলো, তখন তারা অবাক হয়ে গেল। সুন্দরীর বাবাও নিজের ভুল বুঝতে পারলো। আমাকে ক্ষমা করে দিস মা। তুই তো নিজের গায়ের রং অনেক সুন্দর হিসেবে ফিরে পেয়েও তারপরও তুই আমাকে এভাবে বাঁচানোর জন্য হাসপাতালে দৌড়ে চলে এলি। আর যেই মেয়েকে আমি এতদিন এত ভালোবেসেছি, সে আমার দিকে ফিরেও তাকালো না। আমি বুঝতে পেরেছি তোর মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। এতটুকু বলা মাত্রই সুন্দরী ওর গায়ের রং আবারও থপথপে ফর্সা আর অনেক সুন্দর হিসেবে ফিরে পেল। এটা দেখে ওরা সবাই অবাক হয়ে গেল। তখন সুন্দরী বলল, বাবা, তুমি আমাকে নিজের সন্তান বলে মেনে নিয়েছো বলে আমার ভাগ্য আবারও বদলে গেছে। তুমি এভাবে আমাকে সারা জীবন ভালোবেসো। এরপর ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। অনেকদিন আগের কথা, এক গ্রামে লাবণ্য নামের মিষ্টি একটা মেয়ে ছিল। লাবণ্য ওর বাবা মাকে ভীষণ ভালোবাসতো। লাবণ্যর বাবা মার অনেক বয়স হয়ে যাওয়ায় তারা ঠিকমতো কাজ করতে পারছিল না। তাই লাবণ্য ঠিক করে ওই নিজে পরিশ্রম করে সংসার চালাবে। লাবণ্য পাশের গ্রাম থেকে সেলাইয়ের কাজ শিখে আসে আর তারপর সেলাইয়ের কাজ করা শুরু করে। প্রথমে তো ও সামান্য একটা সুতা আর সুই দিয়ে সেলাইয়ের কাজ করতে থাকে আর গ্রামের মানুষজনের কাপড় চোপড় নামমাত্র টাকায় সেলাই করতে থাকে। কিন্তু লাবণ্য এতটাই দক্ষ হয়ে ওঠে যে সামান্য সুই সুতা দিয়েই ও যে সকল জামা কাপড় তৈরি করত, সেগুলো সবার ভীষণ পছন্দ হতো। এভাবেই দিন যাচ্ছিল। একদিন লাবণ্য জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল, জঙ্গল থেকে কিছু ফলমূল কুড়িয়ে আনার জন্য। তখনই ও দেখতে পায় একটা পরী ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এটা দেখে লাবণ্য পরীর কাছে এগিয়ে যায়। পরী তখন বলে, শোনো,
আমাকে তুমি সাহায্য করতে পারো? আমি না আকাশ থেকে পড়ে গেছি, কিভাবে যে আমার মাথাটা ঘুরে গেল। এখন এই জামাটা আমার ছিঁড়ে গেছে, আমি তো পড়ি। আমি যদি এভাবে ছেঁড়া জামায় আবার আকাশে উড়ি, দেখতে খুবই বাজে লাগবে। আমাকে আমার এই জামাটা তুমি কি ঠিক করে দিতে পারো? আমার চাদর কাঠিটাও না কোথায় যেন পড়ে গেছে। এখন আমি বেরিয়ে খুঁজতে গেলে তো সবাই আমার ছেঁড়া জামা দেখে ফেলবে। তাই তো আমি অনেকক্ষণ ধরে এই ঝোপের আড়ালে লুকিয়ে আছি। কাউকে যে বলবো এই সাহসটাও হচ্ছিল না। তোমাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, তুমি আমার সাহায্য করবে গো। কেন করব না, অবশ্যই করব। আমার সঙ্গে তো সুই সুতা সবসময় থাকে। দিন, আমি আপনার জামাটা সুন্দর করে সেলাই করে দিচ্ছি। তারপর লাবণ্য পরীর জামাটা ওর হাতে থাকা সুই সুতা দিয়েই খুব সুন্দর করে সেলাই করে দেয়। পরী ওর হাতের কাজ দেখে একদম মুগ্ধ হয়ে যায়। ওয়াও, কত সুন্দর করে সেলাই করেছো, একদম নতুন ডিজাইন হয়ে গেছে। তোমার এই উপকারের জন্য আমি তোমার কাছে ঋণী। দাঁড়াও, আমি আমার জাদুর কাঠিটা খুঁজে পাই, তারপর আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। তোমার বাড়ির ঠিকানা আমাকে বলে যাও। তারপর লাবণ্য ওর বাড়ির ঠিকানা পরীকে জানিয়ে চলে আসে, আর পরীও তার জাদুর কাঠি খুঁজতে শুরু করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর মজার মজার গল্প উপভোগ করো। লাবণ্য একদিন তেমনই সুই সুতার কাজ করছিল, আর তখনই পরী এসে হাজির হয় আর লাবণ্যকে ডেকে বলে, লাবণ্য, আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে। আমার চাদর কাঠি আমি খুঁজে পেয়েছি। তুমি এভাবে সুই সুতা দিয়ে কত কষ্ট করে সেলাই করো, তোমার তো একটা সেলাই মেশিন খুব দরকার। আমি তোমাকে এখনই জাদুর সেলাই মেশিন এনে দিচ্ছি। তারপর পরী তার জাদুর কাঠি 5 বার ঘোরায়। সাথে সাথে সেখানে একটা জাদুর সোনার সেলাই মেশিন প্রকট হয়ে যায়। এই সেলাই মেশিনটা আমি তোমায় উপহার দিচ্ছি। এই সেলাই মেশিনে তুমি যেমন ডিজাইন মনে মনে ভাববে তেমন কাপড়ে সেলাই করে বের করতে পারবে। তোমাকে আর সুই সুতা নিয়ে সারাদিন কষ্ট করতে হবে না। না পরী, আমার এই সেলাই মেশিনের প্রয়োজন নেই। আমি আমার নিজের দক্ষতা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, সুই সুতা দিয়ে একটু একটু করে জামা কাপড়ে সেলাই করি। কিন্তু জাদু দিয়ে কিছু তৈরি করলে আমি তো আর পরিশ্রম করলাম না। পরিশ্রম ছাড়া যারা থাকে তাদের মধ্যে অনেক অনেক রকম চিন্তা ভাবনা, অলসতা দেখা দেয়। তাই পরিশ্রম না করা মোটেও ভালো কাজ নয়। আমার জাদুর কিছু কোনো দরকার নেই। আরে, তুমি দেখছি অনেক সৎ আর পরিশ্রমী একটা মেয়ে। আমি তোমাকে জাদুর এই সেলাই মেশিনটা এই জন্য দিয়েছি, যেন তুমি শুধু নিজের নয়, আরও গরিব, দুঃখী, অসহায় মানুষদেরও সাহায্য করতে পারো। তুমি একাই সুই সুতা দিয়ে কাজ করে কতটুকু করতে পারবে বলো? এটা তো আপনি ঠিক বলেছেন পরী। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে আমি এই জাদুর সেলাই মেশিন দিয়ে জামা কাপড় তৈরি করে সেগুলো বিক্রি করে গরিব, অসহায়, সাধারণ মানুষদেরও সাহায্য করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। এরপর থেকে লাবণ্য ওর সেই জাদুর সোনার সেলাই মেশিন শুধুমাত্র গরিব, দুঃখী, অসহায় মানুষদের জন্যই ব্যবহার করত। যারা ওর কাছে আসতো, লাবণ্য ওদেরকে ফ্রিতে জামা কাপড় সেলাই করে দিত। আবার গরিব দুঃখীদেরও ফ্রিতে কাপড় চোপড় বানিয়ে বিতরণ করত। এরপর লাবণ্যর জীবনে আর কোনো দুঃখই থাকে না। লাবণ্য ওর বাবা মাকে নিয়ে অনেক সুখে, শান্তিতে, আনন্দে জীবন যাপন করতে থাকে।